গ্যালাক্সি A56 স্যামসাংয়ের সবচাইতে জনপ্রিয় সিরিজের স্মার্টফোন। হ্যাঁ, স্যামসাং তাদের এই সিরিজের ডিভাইস দিয়ে সারা দুনিয়া একদম কাঁপাই রাখে, ইটস ট্রু। বাট সবচাইতে বেশি রেভিনিউ জেনারেট করে তাদের এই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের এ সিরিজের ডিভাইস থেকেই। এবং তাদের এই যে A30 সিরিজ এবং A50 সিরিজের ডিভাইসগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ, ইন্ডিয়া সব জায়গায় বলতে পারেন। তবে এবারে A56 এর কি অবস্থা? এই ডিভাইসটার ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমরা বেশ কিছুদিন আগে দিয়েছিলাম, ঈদের আগে। আজকে আমরা এর একটা ইনডেপথ রিভিউ এবং আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর লাইট টেলিকমকে। তাদের কাছে কিন্তু এই ডিভাইসটা রাইট নাও পেয়ে যাবেন এবং দাম আগের থেকে কিছুটা কমছে। রাইট নাও এর বেস্ট ভ্যারিয়েন্টের প্রাইস রয়েছে 43,000 টাকার আশেপাশে। ডেসক্রিপশনে লাইট টেলিকমের যাবতীয় ইনফরমেশন মেনশন করা আছে। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্ক থেকে আপনার চাইলে পারচেস করতে পারবেন। ডেসক্রিপশন চেক করে নেবেন। আমরা ডিজাইন নিয়ে আর অত কিছু না বলি, তবে এটা সত্যি ডিভাইসটা বেশ প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করে। মেটাল বডির ফোন এবং খুবই ফ্ল্যাট, একেবারেই ফ্ল্যাট। তো এর যে মেটাল বডিটা, এর উপরে এই যে একটু হালকা ব্রাশ ফিনিশ করা আছে, আপনি একটা টেক্সচার ফিল পাবেন আর কি। রিয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট বসছে বা স্মাচেস কিছুটা দেখা যায়, একদম অনেক বেশি ভিজিবল না, বাট দেখা যায়। এই কালার ভ্যারিয়েন্টটা, এটা অলিভ টাইপের, এই কালার ভ্যারিয়েন্ট আমার কাছে বেশ ভালো লাগছে আর কি। ব্যাক সাইডে গ্লাস রয়েছে এবং বোথ সাইডকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। আর ফ্রেমটা তো বললামই অ্যালুমিনিয়ামের তৈরি। IP67 এর রেটিং আছে এই ডিভাইসটাতে। প্রিভিয়াস জেনারেশন থেকে এই ফোনটা ধরে বরং আপনার কাছে আরও বেটার ফিল হওয়ার কথা, কারণ আগের চাইতে এটাকে স্লিমও করা হয়েছে, একই সাথে আবার ওজনও কমছে। আগেরটার ওজন ছিল যতদূর সম্ভব 213 গ্রামের মতো, অর্থাৎ A55, আর এটার ক্ষেত্রে ওয়েট দাঁড়াচ্ছে 198 গ্রাম। সো এক হাতে নিয়েও সহজে ব্যবহার করতে পারবেন। বাট এটার কর্নার এরিয়াগুলো, মানে এই যে সাইড এরিয়াগুলো আরেকটু কার্ভেড থাকলে আমার মনে হয় ফোনটা ধরতে আরও বেশি ভালো লাগতো। এখন ওই হাতে হালকা একটু লাগে আর কি। সে যাই হোক না কেন, আপনি খুব মজা পাবেন ডিসপ্লেটা থেকে। স্যামসাং এর ডিসপ্লে বরাবরই দারুণ হয়ে থাকে। এই ডিসপ্লেটাও মিডিয়া কনজাম্পশনের জন্য খুবই দারুণ। 6.7 ইঞ্চের এই প্যানেলটা মূলত সুপার অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে আপনি কিন্তু HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন। আবার এটাতে আমরা দেখছি 1900 নিটস পিক ব্রাইটনেস, যেটা কাগজে কলমে হিউজ, বাট আউটডোরে ব্যবহার করতে গেলেও স্ট্রাগল ফ্রি ভাবে এটা ব্যবহার করা যায়। ডিরেক্ট সানলাইটও আপনি এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এই ডিসপ্লেতে আমরা একদম ঠিকঠাক পেয়েছি, খুবই স্মুথ ছিল। এটার কালার রিপ্রোডাকশন যেমনটা বললাম খুবই ভালো ছিল, বেশ পপ আপ টাইপের কালার দেয়, কন্ট্রাস্ট রেশিও ভালো। দ্যাটস ওয়াই যে কোনো কিছুই দেখতে ভালো লাগছিল। মোট কথা একটা গ্রেট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ডিসপ্লেটা থেকে। সেই সাথে আমরা চিন বেজেলও কিন্তু যথেষ্ট ন্যারো দেখছি, যেখানে প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যায়। পাঁচল কাট রয়েছে টপ সেন্টারে, এটাকে চাইলে বোধ হয় আরেকটু ছোটো রাখাই যেত। আমাদের ইউসেজে এটা ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু আমরা ফেস করিনি। আমি ডিসপ্লেটাকে ঠিকঠাক বলবো, যে প্রাইস পয়েন্টে আছে সেই জায়গা থেকে এটা ঠিকঠাকভাবে বিলং করছে। তবে স্যামসাংয়ের এই সিরিজের ডিভাইসগুলো একটা জায়গায় বরাবরই আমাদের হতাশ করে আসছে, তাদের প্রসেসর সেকশন। পারফরমেন্স সেকশন আমরা দেখতে পাই এক্সিনোসের প্রসেসর এখানে থাকে, বাট প্রিভিয়াস জেনারেশন থেকে এবারে কিন্তু সারপ্রাইজিং কিছুই আমরা দেখছি। ফার্স্ট অফ অল, এই ডিভাইসটাতে আউট অফ দ্য বক্স One UI 7 পেয়ে যাবেন এবং অ্যান্ড্রয়েড 15 রান করছে। তবে ওরা এই ডিভাইসটাতে 6 বছরের মেজর আপডেট দেবে। এইটা অনেক বড় একটা প্রমিসিং, এটা অনেক বড় একটা বিষয় যারা বিশেষ করে দীর্ঘদিন একটা ডিভাইসেই ব্যবহার করতে চান। আর প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1580, যা মূলত 4nm এর একটি প্রসেসর, যা 3টা ক্লাস্টারে বিভক্ত, যেখানে একটা কোর রয়েছে 2.9 GHz এর, 3টা কোর রয়েছে 2.6 GHz এবং 4টা কোর রয়েছে 1.9 GHz এর। আর এই ডিভাইসটা পাওয়া যায় র্যামের দিক থেকে তিনটা ভ্যারিয়েন্টে, 6, 8 এবং 12। 128 GB 256 GB স্টোরেজে, UFS 3.1 হলো এর স্টোরেজ টাইপ। আমি যে দামটা বলছিলাম মূলত ওটা 8 128 GB ভ্যারিয়েন্টের, 6 GB না 8 128 GB। এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে, ভাইয়া স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আমরা যেমন দেখতে পাই One UI খুব দারুণ রেজাল্ট দেয়, খুব স্মুথ রেজাল্ট দেয়, সব ধরনের ফিচার থাকে, সেগুলিকে সব কিছু আমি এ সিরিজের এই ডিভাইসে পেয়ে যেতে পারি? নো, একদম সেম টু সেম রেজাল্টটা পাবেন না। কিছু কমতি আছে, যেমন AI ফিচারের ক্ষেত্রে অনেক কিছু কমতি আছে। যেমন এটার ক্ষেত্রে আপনি ডিরেক্টলি যে হোম বাটন চেপে ধরলে আপনি ডিরেক্টলি Gemini অন করে ফেলতে পারবেন, বাট এটার ক্ষেত্রে কিন্তু Bixby অন হয়। সো এইরকম কিছু কিছু জায়গায় কস্ট কাটিং আছে। একই সাথে আপনি রেগুলার ব্যবহার করতে গিয়েও একেবারে সর্বোচ্চ লেভেলের ওই এক্সপিরিয়েন্সটা পাবেন না, যেটা কিনা আপনি এস সিরিজের ডিভাইসগুলো থেকে পেয়ে যান। এটুকু জায়গায় ওরা আসলে কমতি রাখেই। এখন Exynos নিয়ে আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে বেশ কয়েকটা কারণে। ফার্স্ট অফ অল, হুটহাট করে গরম হয়ে যায়। রেগুলার ইউসেজে Exynos বেশ ভালো রকমের হিট জেনারেট করে, প্রিভিয়াস জেনারেশনের স্মার্টফোনগুলো থেকে তেমনটা এক্সপিরিয়েন্স আমরা পেয়েই বলছি। তবে এখানে এসে না একটু ভিন্নতা লক্ষ্য করছি। ডে টু ডে লাইফে যখন আমরা ব্যবহার করছিলাম, এই ডিভাইসটা খুব বেশি হিট জেনারেট করছিল না। আবার আপনি যদি আন্তত বেঞ্চমার্ক স্কোরও দেখতে যান, সেক্ষেত্রে এটার স্কোরও কিন্তু যথেষ্ট ভালো করছে, যেখানে Exynos 1480 সাথে কম্পেয়ার করতে গেলে এটা অনেকটা দূরে এগিয়ে আছে। আবার আপনি স্ন্যাপড্রাগন 7S Gen 3 সাথেও যদি কম্পেয়ার করেন, তাহলেও কিন্তু স্লাইডলি এগিয়ে আছে। প্লাস আমরা যখন আন্তত বেঞ্চমার্ক স্কোর দেখতে যাচ্ছিলাম বা এই সিনথেটিক বেঞ্চমার্কিংগুলো যখন করতে যাচ্ছিলাম, তখন কিন্তু এই ফোনটা খুব আহামরি লেভেলের হিট জেনারেট করছিল না। আবার র্যাম ম্যানেজমেন্ট
স্যামসাংটা কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এই ডিভাইসটা, যেখানে আমরা 8 থেকে 10-12টা অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম চালিয়ে দেখছিলাম, যেগুলো ভারী অ্যাপ্লিকেশন সেগুলো স্মুথলি হ্যান্ডেল করতে পারছে এবং লং টাইম ব্যাকগ্রাউন্ডে ধরে রাখতে পারছে। সেই সাথে অ্যাপ ওপেন ক্লোজ টাইম যথেষ্ট ফাস্টার, কোনো ধরনের চপিনেস স্টার্টার ল্যাগের মতো দেখা আমরা পাইনি কিন্তু এই ডিভাইসটাতে ডে টু ডে টাস্কে। তবে গেমিংয়ে সে কিন্তু এখনও খুব একটা হামরি রেজাল্ট দিতে পারেনি। যেমন পাবজির ক্ষেত্রে আমরা 30 FPS গেম প্লে করছিলাম। আমরা এরকম প্রাইস পয়েন্টে যখন আপনি 43-44 হাজার টাকা একটা ডিভাইস কিনবেন, কত ভালো মানের প্রসেসর এখন পাওয়া যায় যদি আনঅফিশিয়াল মার্কেটের সাথে কম্পেয়ার করেন, কত বেটার গেমিং এক্সপিরিয়েন্স সেগুলো দিতে পারে, সেই জায়গায় এইটা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে, মানে যদি কিনা এখন আমরা কম্পেয়ার করি। হ্যাঁ, এটা সত্যি স্যামসাং এইখানে দুইটা কারণে আগায় থাকবে। এক হলো তাদের ব্র্যান্ড ভ্যালু, আর 2 নম্বর হলো গিয়ে তাদের ইউআই। এই দুইটা জিনিস দিচ্ছে অনেক টপ নচ লেভেলে। গেমিংয়ে এসে কিন্তু সে সেই রেজাল্টটা দিতে পারবে না। আপনি যদি একজন ডেডিকেটেড গেমার হয়ে থাকেন কিংবা আপনার বাজেট 43-44 হাজার টাকা হয়ে থাকে, আপনি গেমিংয়ের জন্য একটা ডিভাইস খুঁজে থাকেন, তাহলে এই ডিভাইসটা আপনাকে সন্তুষ্ট করবে না, সেটা আমি আগেই লিখে দিতে পারি। তবে ভালো বিষয় হচ্ছে গেমিংয়ে খুব একটা হিট জেনারেট করছিল না। আমি সর্বোচ্চ পাবজির ক্ষেত্রে দেখছিলাম 39 ডিগ্রি পর্যন্ত আসছিল, আর ফ্রেম রেট 30 FPS এর ক্ষেত্রে আমরা মোটামুটি 28 থেকে 29-এর মধ্যেই ওঠানামা করতে দেখছিলাম। তবে কোনো বড় ধরনের ল্যাগ ট্যাগ পাইনি। মাইক্রোস্টার্টার পেয়েছিলাম বেশ কিছুক্ষণ গেম খেলার পরে, লাইক প্রায় ঘন্টাখানেক বা 40-45 মিনিট পরে গিয়ে আর কি এরকম। আবার গেনশন ইম্প্যাক্টও ট্রাই করি বাই ডিফল্ট সেটিংসে। এই ক্ষেত্রে আবার হিটটা একটু বেশি জেনারেট করছিল। বাই দ্য ওয়ে, রিয়ার প্যানেলের তুলনায় ডিসপ্লে সাইডটা গরম একটু বেশি হয়। ধরুন রিয়ার প্যানেলে যদি কিনা 38-এর মতো আসে, সামনের দিকটা 40 ডিগ্রির কাছাকাছি আসে আর কি এরকম। এই স্মার্টফোন দিয়ে যতগুলো গেম আমরা খেললাম, হ্যাঁ ওর সর্বোচ্চ সেটিংসে সে মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে, ট্রু। কিন্তু এরকম দামে এর চাইতে বেটার গেমিং ফোন এক্সিস্ট করে মার্কেটে অহরহ। যেমন নাম ধরে রাখতে গেলে অনার জিটি রয়েছে, তারপর IQ Neo 10 রয়েছে, Neo 10 আর আসলো কিছুদিন আগে। এরকম অনেক ডিভাইস আছে যেগুলো গেমিং এর চাইতে মাস বেটার রেজাল্ট দেয়। এখন টোটাল ব্যাপারটা আপনার উপরে ডিপেন্ড করছে, আসলে আপনি কোন ধরনের ইউজার সেটা আপনি ভালো বুঝবেন। যদি আপনি গেমার টেমার না হয়ে থাকেন, আপনার ডে টু ডে লাইফে একটা ভালো পারফরমেন্স হওয়া চাই এবং দীর্ঘদিন আপনি একটা ফোন থেকে দারুণ এক্সপিরিয়েন্স পেতে চান, সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটা দেখতে পারেন। তবে আমি আশা করবো ফোনের দাম আরও কিছুটা কমবে। অলরাইট, ভেরি গুড। ক্যামেরার কী অবস্থা দেখুন। এই ডিভাইসটাতে ক্যামেরা সেকশনে এসে আমরা তেমন কোনো ইম্প্রুভমেন্ট লক্ষ্য করছি না বা নতুনত্ব দেখছি না। রিয়ারে সেই সেম সেট আপ, 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরার 12 মেগাপিক্সেলের। হ্যাঁ, ফ্রন্ট ফেসিং ক্যামেরার এই যে সেন্সরটা, এটা একটু বড় হয়েছে আগের চাইতে। এর বাইরে তেমন কোনো ধরনের পরিবর্তনই আসেনি। প্রপার লাইটিং কন্ডিশনে স্যামসাংয়ের এই ফোনটা ডিটেল বেশ ভালোই দিচ্ছে এবং ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও কিন্তু যথেষ্ট ওয়াইডার। সেই সাথে লো লাইটে বা একটু শ্যাডোর দিকেও কিন্তু ডিটেল ভালোই ধরে রাখতে পারে। কালারের ক্ষেত্রে স্যামসাংয়ের যে নিজস্ব টোন আমরা হালকা একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করতে দেখি, সেটা বিদ্যমান ছিল এখানেও। তবে ছবিগুলো আরেকটু ব্রাইট হলে বোধহয় বেশি ভালো লাগতো। আপনি যদি মানে এই প্রাইস পয়েন্ট আরেকটু খোঁজাখুঁজি করেন, আমার মনে হয় ক্যামেরার কম্পিটিশনে আরও দু একটা ফোন রয়েছে যেটা আর একটু বেটার রেজাল্ট দেয়। যেমন অনার 200 রয়েছে, যেটা এর চাইতে কম দামি ফোন। মেবি ওইটার ক্যামেরা এর সাথে হেড টু হেড কম্পিটিশন দিতে পারবে। তাছাড়া ভিভোর ডিভাইসগুলো কিন্তু ইদানিং বেশ ভালো রেজাল্ট করছে। আই থিঙ্ক যে ভিভোর ভি সিরিজের ডিভাইসের সাথেও যদি কম্পেয়ার করা হয় আনঅফিশিয়াল মার্কেটে এরকম প্রাইস পয়েন্টে, আই থিঙ্ক যে এর চাইতে বেটার রেজাল্ট পেতে পারেন। লো লাইটের ছবিগুলো আরেকটু প্রাণবন্ত হওয়া উচিত ছিল। লাইট টাইট মোটামুটি ভালোই, একই সাথে ডিটেলও ভালো আছে। তবে আরেকটু কন্ট্রাস্টি, আরেকটু কালার ছবি হলে বোধহয় বেশি ভালো লাগতো আর কি আমার কাছে। আর আলট্রা ওয়াইড শুটারটা লো লাইটে অনেক বেশি স্ট্রাগল করে। মেন ক্যামেরা যতটা ভালো রেজাল্ট করছে, বরং এটাকে অনেক বেশি ডাল মনে হয়। বাট ডে লাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে আলট্রা ওয়াইডটা আবার ডিটেল ভালোই ধরে রাখতে পারে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও মোটামুটি ভালো পাওয়া যায়। আর লো লাইট এরিয়াতে বা শ্যাডোর দিকে ডিটেলের পরিমাণ কম থাকে এবং গ্রেনের দেখাও আমরা পেয়েছি। আমার যেমন হয় স্যামসাং এই প্রাইস পয়েন্টের একটা ডিভাইসের সাথে অবশ্যই একটা ডেডিকেটেড টেলিফটো জুম লেন্স দিতে পারতো, যা 2x অপটিক্যাল জুম দিলেও ক্ষতি ছিল না। সেক্ষেত্রে আমরা পোর্ট্রেট আরও দারুণ রেজাল্ট পেতে পারতাম। হ্যাঁ, এটা তো আপনি 2x পোর্ট্রেট তুলতে পারবেন, সেটা ডিজিটালি জুম করে দিচ্ছে। সেক্ষেত্রে যেটা হয়, ছবিতে ততটা ডিটেল থাকে না। আপনি যখন ছবিগুলোকে আরেকটু জুম করে দেখবেন, তখন আপনার কাছে বেশ কিছুটা সফট মনে হবে। হ্যাঁ, সেই বিষয়টাই আমি নোটিস করছিলাম। ছবিগুলো কিছুটা ব্রাইট আছে, এখানে স্কিন টোনটা একটু গ্লো করে। ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি, এটা ন্যাচারাল টোন দিচ্ছে অনেকটাই। সেই জায়গাটা ঠিকঠাক আছে। তবে আমি ওই যে টেলিফটো জুম লেন্সটা মিস করছি এখানে। ম্যাক্রো শুটার আছে, একটু ব্রাইটনেস ভালো থাকলে অ্যাজ ইউজুয়াল টাইপের ছবি পাবেন এর থেকে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার বেশ ভালোই রেজাল্ট দেয়, যেটা প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ কিছুটা এগিয়ে থাকবে। এমনকি লো লাইটের দিকেও এটা বেশ ভালো রকমেরই লাইট নিতে পারে। সেক্ষেত্রে সফটনেস কম মনে হয়, ব্রাইট ছবি পাওয়া যায়। আর আউটডোরের ক্ষেত্রে ডিটেল ভালো পেয়েছে, এমনকি ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও যথেষ্ট ভালো আছে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS, যেটা ডেফিনেটলি আপনাদের কাছে কম মনে হবে, আমারও তাই লাগছে। এখানে 4K 60 FPS মাস্ট থাকা উচিত ছিল। হ্যাঁ, ডিটেল আপনি ভালো পাবেন, ছবির কালার টালার ভালো, ছবিতে যদি হিউম্যান চলে আসে স্কিন টোনও ভালো দিতে পারে, এক্সপোজার ব্যালেন্সেও খুব একটা ইস্যু নেই, বাট 60 FPS তো মিস করছি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS। সো বোথ সাইডে আপনি 4K পেয়ে যাচ্ছেন, তবে 30 FPS।
ক্যামেরাতে এসে আমি এটুকু বলবোই, আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। স্যামসাংয়ের এ সিরিজের ডিভাইসগুলো আমরা অনেকেই কিনে থাকি তাদের ক্যামেরার জন্য। প্রিভিয়াসলি আমরা মোটামুটি বেশ কিছু ডিভাইসে ক্যামেরা অনেক ভালো রেজাল্ট দেখছিলাম, তবে এই ডিভাইসটার ক্ষেত্রে আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল, যেহেতু দামটাও কম না। ইন্ডিয়াতে মনে হয় 42,000 RS-এই এই ফোন লঞ্চ করছে ওরা, বেস ভ্যারিয়েন্ট। তো সে জায়গায় আমার মনে হয় এটার ক্যামেরা আরও একটু বেটার করা উচিত ছিল। স্টেরিও স্পিকার আছে, যার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, লাউড এবং ক্লিয়ার সাউন্ড পাওয়া যায়। আমি কোনো ধরনের ডিস্ট্রশন পাইনি, সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে। হ্যাপটিক ফিডব্যাকটা আর একটু টাইটের দিকে থাকলে বোধহয় আরও বেশি ফ্ল্যাগশিপ টাইপের একটা ভাইব পাওয়া যেত আর কি। তবে ভালো রেজাল্ট করছে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা ডিসপ্লের তলায় রয়েছে এবং মোটামুটি ফাস্ট অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে এটা। ব্যাটারি আছে 5000 mAh এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এই ডিভাইসটা, যদিও আপনি বক্সে পাচ্ছেন না। 45 ওয়াট, ওকে ফাইন, মোটামুটি ফাস্টার চার্জ করা যাবে। আমাদের কাছে আর একটু বড় চার্জার ছিল, সেগুলো দিয়ে চার্জ করে দেখছিলাম। আমার মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো ফুল চার্জ করতে সময় লেগেছে 0 to 100%, বাট এটার থেকে আমরা ব্যাকআপ ভালো পেয়েছি। আমাদের হেভি ইউসেজে দেখছিলাম এটা 7 ঘন্টা প্লাসের মতো এসওটি দিচ্ছে, আর রেগুলার ইউসেজে কিন্তু এটা 8 আওয়ার্স বা 9 আওয়ার্সের মতো একটা এসওটি দেয়, যেটা ডেফিনেটলি খারাপ না। এটা ইউজারের উপরে তো ডিপেন্ড করে, আপনারা খুব ভালো করেই জানেন। তাছাড়া নেটওয়ার্ক রিসিপশন জনিত কোনো ধরনের সমস্যা আমরা ফেস করিনি স্যামসাংয়ের এই ডিভাইসটাতে। বাকি জায়গাগুলো ঠিকঠাকই আমি বলবো। স্যামসাংয়ের এই ডিভাইসটা হাতে নিয়ে ভালো লাগবে, স্যামসাংয়ের এই ডিভাইসটার ডিসপ্লেটা ভালো লাগবে। পারফরমেন্স সেকশনে প্রিভিয়াসলি আমরা এক্সিনোস থেকে যেমন রেজাল্ট পেয়েছি তার সাথে বেটার রেজাল্ট দিচ্ছে। স্টিল কিছু জায়গায় একটু কমতি আছে, ক্যামেরায় আর একটু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল বোধহয়। গেমিংয়ে অবশ্যই আর একটু বেটার রেজাল্ট দেওয়া উচিত ছিল, সেক্ষেত্রে যারা গেমার রয়েছে তাদেরকেও টার্গেট করা যেত সহজে, কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে কমতি আছে। অন্যথায় স্যামসাংয়ের উচিত ছিল এই ডিভাইসটার দাম আরও কিছুটা কম রাখা। আপনাদের কাছে গ্যালাক্সি A56 কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা কিনতে চাচ্ছেন লাইক টেলিকমে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।